রেকর্ড হচ্ছে না, আচ্ছা। হ্যাঁ, তো স্টেবল মাল্টি ভাইব্রেটর দিয়ে আমরা যেটা বানাইতে পারবো সেটা হচ্ছে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হচ্ছে স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কিভাবে ডিপেন্ড করবে, এটা আমরা ওই যে গত ক্লাসে স্যার দেখাইছিলাম। স্যার একটা কথা বলি। বলো। স্যার আপনি গতকালকে ক্লাসে বলেছিলেন ওই যে এখানে যে ইনপুট ভোল্টেজ প্লাস ভিটা যদি বড় হয় তাহলে পরে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে আউটপুটটা, হ্যাঁ, আর যদি মাইনাস ভিটা বড় হয় তাহলে পরে মাইনাস ভি স্যাচুরেশনে থাকে। এইটা থাকার কারণ কি স্যার? এটা থাকার কারণটা হচ্ছে যে অপ এম্পের যে গেইন থাকে, ঠিক আছে, এই যে অপ এম্পের যে গেইন থাকে, অপ এম্প হচ্ছে তোমার একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তার মানে এখানে যে দুইটা ইনপুট টার্মিনাল আছে, এই দুইটা ইনপুট টার্মিনালের মধ্যে ডিফারেন্সিয়াল ইনপুট যেটা আছে এইটাকে সে এখানে অ্যাম্পলিফাই করবে। বুঝতে পারছি? ধরো যে এই এতটুকু পোর্শনের মধ্যে যদি ভোল্টেজ আমাদের ভিডি হয় এবং অপ এম্পের গেইন যদি ধরো যে এ ভি হয়, তাহলে সে যেটা করবে এখানে আউটপুটটা দিবে হচ্ছে এ ভি টাইমস হচ্ছে তোমার ভিডি, এভাবে দিবে আর কি। And এই ভোল্টেজ গেইন যেটা থাকে সেটা হচ্ছে ধরো যে অনেক বেশি থাকে, মোটামুটি অপ এম্পের জন্য এমন ভাবে ডিজাইন করা যাতে এটা অনেক বেশি থাকে। তো যদি তোমরা ধরো যে এই ভিডি যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি, এই টার্মিনাল থেকে এই টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে বেশি, যদি এমন হয় তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কি হবে, পজিটিভ, অনেক বড় একটা ভোল্টেজ হবে। কিন্তু এটা বড় লিমিটটা হচ্ছে তোমার, যেহেতু আমি সাপ্লাই ভোল্টেজ যতটুকু দিতেছি সে এর থেকে তো বেশি হবে না কোনো সময়, ঠিক না? জি স্যার। এর থেকে তো বেশি হবে না, মানে জিনিসটা হচ্ছে কি, অপেম তো আসলে ধরো যে মসফেট অথবা বিজিটি দিয়ে বানানো হয়। তোমাকে যদি বলে যে আমাদের মসফেটের মধ্যে এই হচ্ছে ধরো যে এখানে একটা ভোল্টেজ থাকবে, এটা হচ্ছে আমাদের ভিডি, এটা হচ্ছে সোর্স, এরকম। And তুমি গেটের মধ্যে কোন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তাহলে এখানে আউটপুট ভোল্টেজটা ম্যাক্সিমাম কতটুকু হইতে পারবে, ম্যাক্সিমাম হচ্ছে এখানে সাপ্লাই ভোল্টেজ যেটা আছে সেটার মতো হতে হতে পারবে, এর থেকে বেশি তো হবে না। ঠিক একই রকম জিনিস অপ এম্পের মধ্যে হয়। ঠিক আছে, অনেক বড় একটা ভোল্টেজ আউটপুটের মধ্যে আসার কথা, কিন্তু ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভোল্টেজ যেটা আছে বা লিমিট যেটা আছে সেটা হচ্ছে ধরো যে প্লাস ভি স্যাচুরেশন হবে। অন্যদিকে যদি ধরো যে ভিডিটা মাইনাস হয়, ভিডি মাইনাস মানে কি, এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে বেশি, তখন হচ্ছে আমি আউটপুট ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ, অনেক বড় একটা ভোল্টেজ পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন পাওয়া যায়। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো সেটা হচ্ছে এই যে আমরা একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর দেখলাম, সেটার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায় হচ্ছে, আমরা গত ক্লাসে পুরোটা দেখাইতে পারি নাই, আমি বলছিলাম যে তোমরা একটু দেখলে হয়তো পারবা, তো চেষ্টা করবা, ইনশাল্লাহ পেরে যাবে আর কি। যাই হোক, এখানে টাওয়ার ভ্যালুটা হচ্ছে তোমার এখানে আর সি যেটা ইউজ করা হচ্ছে আর কি, যে আর এবং সি। বাকি যে বিটার ভ্যালুটা সম্ভবত হচ্ছে যে আর ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, এরকম একটা রেশিও। তা মোট কথা হচ্ছে এখানে যে এই যে টোটাল আমি স্কোয়ার ওয়েভটা পাবো, তার টাইম পিরিয়ডটা বা ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে হচ্ছে এই রেজিস্টর, ক্যাপাসিটর এবং এই দুটা রেজিস্টরের ভ্যালুর উপরে। আমি এগুলো যদি আমি চেঞ্জ করি তখন দেখা যাবে আমাদের টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে। টাইম পিরিয়ড অথবা আরেকটা হচ্ছে তোমার, এটাকে বলে হচ্ছে তোমার ডিউটি সাইকেল বলে। ডিউটি সাইকেল মানে হচ্ছে একটা টোটাল টাইম পিরিয়ডের মধ্যে এখান থেকে এই এতটুকু সময়ের মধ্যে কত সময় পর্যন্ত বা কত পার্সেন্ট পর্যন্ত আমাদের এই আউটপুটটা হাই থাকে, সেটাকে ডিউটি সাইকেল বলে। ধরো যে যদি এরকম হয় যে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে 50% সময় সে হাই থাকতেছে আর 50% সময় সে লো থাকতেছে, তার মানে হচ্ছে আমাদের ডিউটি সাইকেল হচ্ছে তোমার 50%। ঠিক আছে, তো এটা তুমি কন্ট্রোল করতে পারবা, কারণ হচ্ছে তোমার এখানে কতটুকু সময়, এই টাইমটুকু ধরো যে যদি T1 আর এই টাইমটুকু যদি T2 হয়, তাহলে T1 এবং T2 এর ভ্যালু গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে এবং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ওই ভ্যালু গুলো তুমি চেঞ্জ করে তুমি যতটুকু লাগবে, তোমার যতটুকু ডিজাইন করার জন্য যতটুকু লাগবে, এই ভ্যালু গুলো তুমি সিলেক্ট করতে পারবে আর কি, এই আর কি। এটা এখানে দেখবো যে কতগুলো বলে দিছে যে এরকম এরকম ডিজাইন করতে হবে, তাহলে আমার মানে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কতটুকু হবে, অথবা বললো যে তোমাকে আমাকে 50 মেগাহার্জের একটা অসিলেটর বা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হবে, যার ডিউটি সাইকেল হচ্ছে এতটুকু, এরকম একটা সার্কিট আমাকে ডিজাইন করতে হবে। তাহলে জাস্ট তুমি এটা ডিজাইন করবে, এটা থেকে জাস্ট এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত হবে সেটা তোমাকে এখানে ফিক্স করে দিতে হবে, আর কিছু না। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট হচ্ছে আমি স্কোয়ার ওয়েভ তো দেখলাম, আমরা সাইনোসয়েডাল ওয়েভও দেখছি, প্লাস বাকি আছে হচ্ছে তোমার
ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা, সেটা ট্রায়াঙ্গুলার ওয়েভ কিভাবে জেনারেট করা যায়? ট্রায়াঙ্গুলার ওয়েভ হচ্ছে খুব সহজে জেনারেট করা যায় একটা ইয়ার মাধ্যমে। সেটা হচ্ছে, আমরা তো স্কোয়ার ওয়েভ দেখছি কিভাবে বানানো যায়। তো তোমরা ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর সার্কিট দেখছো? ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর সার্কিট কিভাবে কাজ করে বা অপ এম্প দিয়ে কিভাবে বানানো যায়? জি স্যার। আচ্ছা, এখানে একটা যদি রেজিস্টর থাকে, মাইনাস প্লাস গ্রাউন্ড, আমি যদি ইনপুট এখানে অ্যাপ্লাই করি তাহলে আউটপুট ভোল্টেজ এখানে কতটুকু হবে? এটা এটা কি তো ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর হবে, -1/RC VI DT, এরকম হয় না? জি স্যার, এরকম। মোটামুটি হয়তো এরকম হয়। আর যদি আমি রেজিস্টার এবং ক্যাপাসিটর দুটোকে ইন্টারচেঞ্জ করে দেই, তখন যেটা হয় সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর। ডিফারেন্সিয়েটর হবে। প্লাস মাইনাস, আমার ভুল টুল হইতে পারে যে এখানে ভ্যালু গুলো ভুল, যেটা একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে আর একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে। এই এখন দেখো যে আমি যে স্কোয়ার ওয়েভ যেটা পাচ্ছি স্টেবল মাল্টি ভাইব্রেটর থেকে, এই সিগন্যালটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসলে কি পাবো? ধরো এই 0 থেকে এই যে T1 T2 ট্রায়াঙ্গুলার পাবো। T4, 0 থেকে T1 পর্যন্ত একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসলে কি পাই? ধরো যে 5 কে 0 থেকে T1 পর্যন্ত আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে কি পাবো? 5T। তখন হচ্ছে আমি এটা পাবো, মানে তার মানে হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। এরপরে কি হচ্ছে, ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে আর কি, তখন দেখা যাবে এই ভ্যালুটা কমতে থাকবে। ঠিক আছে, কমতে কমতে কতটুকু যাবে এটা আসলে ডিপেন্ড করবে ইসের উপরে, মানে আমি যেই ভ্যালুগুলো দিতেছি সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে, যাক এরকম করে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। তাহলে দেখো যে আমাদের অপ এম্পের মধ্যে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এটা হচ্ছে R2 R1, এটা গ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর থাকে, এখানে একটা রেজিস্টর থাকে। এটা হচ্ছে আমাদের স্টেবল মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, না যেটা থেকে আউটপুট হিসেবে আমি স্কোয়ার ওয়েভ পাবো। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি একটা ইন্টিগ্রেটরের মধ্যে ইনপুট দিয়ে দিই, ইন্টিগ্রেটরের মধ্যে যদি ইনপুট দিয়ে দেয় তাহলে এখানে কি পাবো? আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো, এখানে হচ্ছে স্কোয়ার ওয়েভ পাবো। বুঝতে পারছি? এটা একটা ওয়ে, আরো অনেক উপায় আছে যে কিভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভ বানানো যায় বা কিভাবে স্কোয়ার ওয়েভ বানানো যায়, আরো অনেক উপায় আছে, জাস্ট একটা একটা উপায় আর কি এভাবে বানানো যায়। বুঝে গেল? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, যদি আমার এটা আমার টপিক ছিল না, সেটা হচ্ছে অপেম দিয়ে অ্যাডার বানানো যায় না বা সামার বানানো যায়। সামার বলতে আসলে সামার হয়ে যায়, অ্যাডার বলি আর কি। দুইটা সিগন্যাল অ্যাড করে দিবে এরকম কোনো কিছু বানানো যায় কিনা? যে ধরো যে আমার কাছে দুইটা সিগন্যাল আছে, একটা হচ্ছে X1 বা একটা হচ্ছে V1T, এটা হচ্ছে V2T। আমি যেটা করব সেটা আউটপুটের মধ্যে V1T প্লাস হচ্ছে V2T এরকম বানাবো আর কি, আউটপুটের মধ্যে এরকম দেখাবো, যেটা হচ্ছে আমাদের অসিলোস্কোপের মধ্যে থাকে। মনে আছে? দেখবা যে অসিলোস্কোপের মধ্যে 4টা নব থাকে, এটা হচ্ছে চ্যানেল 1, চ্যানেল 2, আর এটা সম্ভবত হচ্ছে ডুয়াল ছিল, মানে দুইটাই দেখা, এটা হচ্ছে চ্যানেল 1 প্লাস হচ্ছে চ্যানেল 2 এরকম থাকে। মনে আছে? আচ্ছা, তা আমি যদি ধরো যে এরকম বানাতে চাই, যে সিগন্যাল তো ধরো যে দুইটাই থাকবে, ধরো যে এটা একটা, ধরো যে একটা সিগন্যাল জেনারেটর থেকে আসবে, এটা আরেকটা সিগন্যাল জেনারেটর থেকে আসবে, আমি আউটপুটের মধ্যে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সিগন্যাল 1 প্লাস সিগন্যাল 2 দুটাকে যোগ করে দেখাবে। এটা কি অপ এম্পে বানানো সম্ভব কিনা? সম্ভব। কিভাবে? ইন্টিগ্রেটরটাতে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেটর না, এখানে হচ্ছে V1 দিব, এখানে আরেকটা রেজিস্টর থাকবে, এখানে হচ্ছে V2 দিব। এটা আমি আর দুটো ইনপুট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ,
তাহলে এখানে যেটা হবে আউটপুটের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস V1 প্লাস হচ্ছে V2 পাবো, যদি এই রেজিস্টার এবং এই রেজিস্টার সেম হয়। ঠিক আছে, এরকম পাবো আর কি। ঠিক একই রকম ভাবে আমি যদি সাবট্রাক্টর বানাতে চাই অপ এম্প দিয়ে, এটা সম্ভব কিনা? এটা সম্ভব স্যার। কিভাবে সম্ভব? ইনভার্টিং টার্মিনালে একটা ইনপুট দিব আর নন ইনভার্টিং একটা ইনপুট দিব। না, ইনভার্টিং টার্মিনালে ইনপুট এবং নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিলে এরকম ভাবে এত সহজে কাজ করবে না, তখন একটু ঝামেলা করতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে, ধরো যে তুমি সিগন্যালটাকে জাস্ট ইনভার্ট করে দিলা, একটা সিগন্যালটাকে ইনভার্ট করে দিলা, মানে হচ্ছে এখানে রেজিস্টার দিলে হচ্ছে আর, এখানে রেজিস্টার দিলে হচ্ছে আর, ইনপুট ভোল্টেজ দিলে আউটপুটের মধ্যে যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস আর আর এফ বাই আর আই ইন্টু হচ্ছে ইনপুট ভোল্টেজ। যেহেতু এই দুটা রেজিস্টার সেম, তার মানে তুমি আউটপুটের মধ্যে হচ্ছে জাস্ট ইনপুট ভোল্টেজটাই পাবা। তখন এটাকে এখানে ইনপুট দিবা আর কি। তো যে এটা যদি V2 হয় তাহলে এখানে যেটা পাবা মাইনাস V2 পাবা, মাইনাস V2 কে তখন যোগ করে দিবা আর কি, তখন V1 মাইনাস V2 হয়ে যাবে। বুঝতে পারছি? এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে, যদি আমি দুইটা সিগন্যাল থেকে মাল্টিপ্লাই করে দেখাতে চাই, এটা অপ এম্পে সম্ভব কিনা? অপ এম্পে এটা সম্ভব কিনা? স্যার আমরা তো মাল্টিপ্লার দেখি। দেখো নাই? আচ্ছা, তোমাকে যদি বলে যে এরকম আমি আউটপুটের মধ্যে এটা চাচ্ছি, যে আমাকে এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে, অনেক সময় বলবো যে সার্কিট এন্ড সিস্টেমস বলে। ধরো আমার এখানে দুইটা সিগন্যাল সে ইনপুট দিবে, একটা হচ্ছে এক্স সিগন্যাল, একটা হচ্ছে ওয়াই সিগন্যাল। আউটপুটের মধ্যে যাতে এরকম দেখায় যে এক্স ওয়াই প্লাস ইন্টিগ্রেটর এক্স টি প্লাস ডিওয়াই ডিটি, আউটপুটের মধ্যে এরকম দেখাইতে হবে। তার জন্য রিকোয়ার্ড সিগন্যালটা এখানে আমাকে বা সিস্টেমটাকে এখানে ডিজাইন করতে হবে। বুঝতে পারছি? এটার মধ্যে দেখো একটা জিনিস হচ্ছে, এখানে তিনটা আলাদা আলাদা সিগন্যাল এখানে পাচ্ছি, তাহলে তিনটা আলাদা আলাদা সিগন্যাল আমাকে এখানে কি করতে হবে? সাম করতে হবে আর কি। তার মানে আলটিমেটলি আমাকে এরকম একটা সার্কিট ইউজ করতে হবে, যেটার মধ্যে এখানে যাবে হচ্ছে এক্স ওয়াই, এখানে যাবে হচ্ছে ইন্টিগ্রেটর, আর এখানে যাবে হচ্ছে ডিফারেন্সিয়েটর ডিওয়াই ডিটি। তারপর তিনটাকে আমি সাম করে দিব। এটা একটা প্রসিডিউর, এটা হচ্ছে লাস্ট স্টেপে থাকে। তার আগে তো ধরো যে আমাকে এক্স এবং ওয়াই কে মাল্টিপ্লাই করে দেখাইতে হবে, আর এখানে এক্স কে ইন্টিগ্রেটর হিসেবে করতে হবে। তাহলে ইন্টিগ্রেটর যেটা থেকে আসবে সেখানে হচ্ছে আমি এখানে একটা ইন্টিগ্রেটরের সার্কিটে বসায় দিব, এখানে ডিফারেন্সিয়েটর সার্কিটে বসায় দিব। ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুট হবে আমাদের এক্স, ডিফারেন্সিয়েটর সার্কিটের ইনপুট হবে আমাদের ওয়াই। এখানে কি হবে? এক্স এবং ওয়াই দুটাকে যখন মাল্টিপ্লাই করে দেখাবো তখন কি হবে? এটা স্যার দেখো। আচ্ছা, ক্যাসকেড করলেই তো হইতাছে, একটার পর একটা লাগাই দিলে একটা। না, একটার পর একটা লাগাই দিলে হবে না। একটার পর একটা লাগা, কি কি লাগাবা? তুমি অপেম লাগাবা? এখানে তো তোমার দুইটা ইনপুট, এক্স এবং ওয়াই দুইটা ইনপুট। মাল্টিপ্লাই হয়ে গেলে স্যার হবে না। না না, ক্যাসকেড করে যেটা হয় আমি তোমাকে বলি, ধরো যে তুমি এখানে একটা ইনপুট দিলা এক্স, এটাকে সে ধরো যে 10 গুণ বাড়া দিল, এটাকে আমি আবার ক্যাসকেড করে দিলাম, এটাকে ধরো যে 5 গুণ বাড়ালো, তাহলে টোটাল হচ্ছে তোমার 50x হবে আর কি। ইনপুটে তুমি যতটুকু দিতেছো এটা 50 গুণ বাড়ায় আউটপুটের মধ্যে দিবে। তো আমার কাছে হচ্ছে আমার দুইটা ইনপুট থাকবে এক্স এবং ওয়াই, দুইটাকে সে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, একটু দেখো। আচ্ছা, অপ এম্পের ডায়োড মধ্যে, ইউজ করতে পারি। হ্যাঁ, ডায়োড ইউজ করতে পারি। ডায়োড ইউজ করতে পারি। ডায়োড ইউজ করে কিভাবে করা যায়? সাপোজ স্যার ডায়োড মানে একটা ডায়োড কি করবে, মানে ওই ভোল্টেজটা ধরে রাখবে, আর একটা হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে সেম ভোল্টেজটা আসবে, আসলে তো দুটো মাল্টিপ্লাই হয়ে গেল। আচ্ছা, যাক, মানে ধরো এখানে একটা রেজিস্টার দিলাম, এখানে একটা ডায়োড অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, ডায়োড দিলাম, তাহলে এটার জন্য আউটপুট ভোল্টেজটা কত হবে? এটা কি স্যার দেখাইছিল? না স্যার, এটা না স্যার এগুলো আচ্ছা, দেখেন। এটার জন্য কি আউটপুট ভোল্টেজটা কত হবে এটা দেখো। তা আমরা যখন অপ এম্পের জন্য অ্যানালাইসিস করি তখন আমরা কি ধরে নিই, যে এই নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল বা ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনাল হচ্ছে ভার্চুয়ালি শর্ট করা। ভার্চুয়ালি শর্ট করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে শর্ট করা না, জিনিসটা হচ্ছে এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে খুবই কম থাকে, প্রায় 0 ভোল্টেজের মতো। এই কারণে বলা যায় যে এখানে যেই ভোল্টেজ থাকবে এখানে সেম ভোল্টেজই থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরো যে এটা যদি গ্রাউন্ডের সাথে লাগানো থাকে, এখানেও গ্রাউন্ডের সাথে লাগানো থাকবে, এইখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের ভ্যালুটা কত হবে? আই ইকুয়ালস টু কত হবে? VI মাইনাস 0 ডিভাইড বাই হচ্ছে আর। ঠিক আছে। এখন যেহেতু এইদিকে কোনো কারেন্ট যাবে না, এই যে অপ এম্পের এই টার্মিনালে যেহেতু কোনো কারেন্ট ঢুকবে না, এইদিকে যে কারেন্টটা যাইতেছিল এই কারেন্টটা অবশ্যই কি করবে? এদিকে যাবে আর কি। ঠিক আছে। তাহলে এটা কত হবে? ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা সমান হবে। এন্ড ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টের ইকুয়েশনটা কেমন ছিল?
মাইনাস ভি আইডি ই টু দি পাওয়ার সরি কি ছিল, এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল আর কি, ভিডি ভিডি বাই এন ভিটি মাইনাস 1, মোটামুটি এরকম হয়তো ছিল, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন দেখো ভিডি বলতে আসলে কি বোঝাচ্ছে, এই ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ এই দুটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যেটা আছে সেটা, এইদিকে ভোল্টেজ হচ্ছে 0 আর এইদিকে ভোল্টেজ হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে যেটা পাচ্ছি ভিআই বাই আর ইকুয়াল হচ্ছে আইডি ই টু দি পাওয়ার 0 মাইনাস ভি আউট বাই এন ভিটি মাইনাস 1। অনেক সময় দেখবে যে হিসাব করার সুবিধার জন্য এই ওয়ানটাকে জাস্ট নেগলেক্ট করে আর কি, যেহেতু ধরো যে অনেক কারেন্ট যায় এই জন্য হচ্ছে এটার তুলনায় ওয়ানটা হচ্ছে নেগলিজিবল, এই জন্য হচ্ছে বাদ দিয়ে দেয় আর কি, আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আইডি ই টু দি পাওয়ার মাইনাস ভি জিরো বাই এন ভিটি, তাহলে এই আইডিটা এখানে নিয়ে আসি, তাহলে যেটা পাবো দুই দিকে যদি আমি লন নেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ভি আউট বাই এন ভিটি ইকুয়াল হচ্ছে তোমার লন ভি ইনপুট বাই আইডি আর, তাহলে ভি আউট সমান পাচ্ছি মাইনাস এন ভিটি লন ভি আই বাই আইডি আর। যেই হোক, মানে এখানে যেটা পাবো সেটা আউটপুটটা হচ্ছে ইনপুটের লগারিদমিক একটা মানে ফাংশন হবে, আউটপুট ভোল্টেজটা হচ্ছে ইনপুটের লগারিদমিক একটা ফাংশন হবে, বুঝতে পারছি? বুঝা গেল? আচ্ছা, এখানে ধরো যে আমি দিলাম হচ্ছে ভোল্টেজ 1 বা এক্স দিলাম, তাহলে এখানে আমি আউটপুটের মধ্যে কত পাবো, লন এক্স পাবো। ঠিক একই রকম ভাবে আলাদা একটা সার্কিটের মধ্যে যদি এরকম থাকে আর একটা ডায়োড, এখানে গ্রাউন্ড দিলাম, এটা দিলাম হচ্ছে ওয়াই, তাহলে এটা আউটপুটের মধ্যে কত পাবো, হচ্ছে 1 ভি আউটপুটে পাবো হচ্ছে মাইনাস এন ভিটি লন ওয়াই বাই আইডি আর। এই দুটাকে আমি কি করলাম, একটা সামার আছে না বা অ্যাডার যেটাই বলো না কেন, এটার মধ্যে দিয়ে দিলাম, এটাকে দিলাম, এখানে একটা রেজিস্টার দিয়ে এটাকে দিয়ে দিলাম, গ্রাউন্ড দিয়ে দিলাম, এই রেজিস্ট্যান্স গুলো হচ্ছে সেম। তাহলে এখানে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা কত হবে, মাইনাস এন ভিটি টাইমস হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা, তাহলে এন ভিটি যদি কমন হয় তাহলে হচ্ছে লন এক্স বাই আই ডি আর প্লাস লন ওয়াই বাই আই ডি আর, ঠিক আছে? এন্ড লন যদি এরকম থাকে লন এম প্লাস সরি লন এম প্লাস হচ্ছে লন এন, তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, লন এম এন লেখা যায়, ঠিক আছে? বুঝতে পারতেছো নাকি? লন এক্স ওয়াই ডিভাইড বাই হচ্ছে আইডি আর হোল স্কয়ার হবে আর কি, যেটাই হোক, মানে মোটামুটি এক্স ওয়াই এর প্রোডাক্ট হিসেবে পাচ্ছে আর কি। এখন তুমি দেখো যে এখানে রেজিস্টার এইখানে দিছি আর ডায়োডটা এখানে দিছে, যদি আমি ডায়োডটা এখানে দিতাম আর রেজিস্টারটা যদি এখানে দিতাম তাহলে দেখবে হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে ইনপুটের হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন থাকতো, ঠিক আছে? এটা একটু করে দেখবা আর কি, কারণ এই যে আউটপুট যেটা পাচ্ছ এটাকে তুমি যদি এরকম একটা ইয়ের মধ্যে ইনপুট দাও তখন দেখবা যে এখানে তুমি মানে এক্স ওয়াই এরকম একটা সিগন্যাল পাবা, সামনে কিছু কনস্ট্যান্ট বা রেজিস্ট্যান্স বা আইডি এগুলোর ভ্যালু পাবা আর কি। মোট কথা হচ্ছে তুমি সিগন্যালের দুটো প্রোডাক্ট হিসেবে আউটপুটের মধ্যে পাবা, বুঝে গেল? স্যার ডায়োড ইউজ করাতে একটা লগারিদমিক রিলেশন আসে, এই কারণে তো আমার মাল্টিপ্লাইটা হয় পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ এরর হিসেবে করলে। হ্যাঁ, ওটার জন্যই আসে অ্যাকচুয়ালি, লগারিদমিক ফাংশন আসে এই জন্যই হচ্ছে আমরা আসলে মাল্টিপ্লিকেশন হিসেবে অ্যাপ্লাই করতে পারি আর কি। অথবা তোমাকে যদি বলে যে আমাকে বের করতে হচ্ছে এক্স বাই ওয়াই, তখন কি করতে হবে বলো তো দেখি? তখন তো স্যার সাবট্রাক্ট করতে হবে, মানে এই যে এই এক্সটাকে এখানে জাস্ট যোগ করে দিয়েছিলাম, জাস্ট মাইনাস করে দিব আর কি, এখানে মাঝখানে আবার একটা ইনভার্টারের মতো বসায় দিব, বসায় দিলে তখন হচ্ছে এক্স বাই ওয়াই পেয়ে যাব, ঠিক আছে? এগুলা আপনার পরীক্ষায় আসতেও পারে না আসতে পারে, কিন্তু হ্যাঁ যে এক্স বাই ওয়াই যেটা বললেন হ্যাঁ এক্স বাই ওয়াইটা হচ্ছে, দেখো এখানে আমি দুইটা, এই যে দুইটা সিগন্যাল ছিল, দুইটা সিগন্যালটাকে অ্যাডার সার্কিটের মধ্যে দিতেছি না, অ্যাডার সার্কিটের মধ্যে দেওয়ার কারণেই দুইটার মধ্যে হচ্ছে মাইনাস এন ভিটি ছিল, তো এন ভিটি কমন নেওয়ার পরে এখানে হচ্ছে লন এক্স বাই সামথিং প্লাস লন ওয়াই বাই সামথিং, এখানে মাঝখানে প্লাস ছিল, প্লাস হওয়ার কারণে এক্স ইন্টু ওয়াই আসছে, যদি এখানে মাইনাস হইতো কোনো সময় তাহলে কি হতো, এক্স বাই ওয়াই হইতো, ঠিক আছে? ওই মাইনাস করার জন্য এখানে দুটাকে জাস্ট সাম না করে আমি যে তখন হচ্ছে মাইনাস করতে হবে, যে একটু আগে মাইনাসে যেটা দেখাইলাম। স্যার এরপর স্টেজটা
কি আবার একটু বলেন স্যার, মানে কোনটা? তখন পরের এখন তো স্যার একটা সিগন্যালকে মাইনাস আগে এন বিতে নেগেটিভ নেট করে করে নিব, দিবেন, একটা আই তারপরে দিবেন, অ্যাড অ্যাড করতে। হ্যাঁ, একটা সিগন্যালটাকে আগে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করে তখন হচ্ছে অ্যাডার সার্কিটের মধ্যে দিতে হবে। আরেকজন কি স্যার বললা? বুঝিনি এটা। স্যার একদম লাস্ট স্টেজ, একদম যে লাস্টে যে সেকশনটা আর কি একদম। লাস্টের পোর্শন হচ্ছে কোনটা? এটা? স্যার ওই পৃষ্ঠা দিন না স্যার, ওই পৃষ্ঠায়। স্যার ও ইনভার্টারে ওখান থেকে জিজ্ঞেস করতেছে ইনভার্টার করে কিভাবে এরর হিসেবে কানেক্ট করবে, একটু প্লিজ। আচ্ছা, এখানে এখন ধরো তো তোমাকে বানাইতে হবে, এখানে যখন অ্যাডার সার্কিটের মধ্যে দিবা তখন হচ্ছে সে যাতে ইয়া করে আর কি, এটাকে যদি তুমি মাইনাস করে দিতে পারো, ঠিক আছে, অথবা এখানে এখানে যে আউটপুটটা পাবা সেই আউটপুট হচ্ছে লন ওয়াই পাবা আর কি, সামনে সামনে একটা কনস্ট্যান্ট বা এরকম কিছু একটা পাবা। তোমার কাজ হচ্ছে এটাকে জাস্ট ইনভার্ট করে দেওয়া আর কি। তাহলে এটাকে ডিরেক্টলি অ্যাডার সার্কিটের মধ্যে না দিয়ে তুমি এটাকে প্রথমে ইনভার্টার মধ্যে দিয়ে দাও। ইনভার্টার কিভাবে হয়? জাস্ট একটা এখানে রেজিস্টার থাকবে, এখানে রেজিস্টার থাকবে, তুমি ইনভার্টিং টার্মিনালের মধ্যে ইনপুট দিবা, এই রেজিস্টার এবং এই রেজিস্টার হচ্ছে সেম হবে, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবা এখানে তার মাইনাস ভোল্টেজটা পাবা। জাস্ট এই সার্কিটটা মাঝখানে এই পাথের মধ্যে বসায় দিবা, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার, একদম আবার যে স্যার একদম লাস্টে যেটা আছে স্যার। লাস্টে যে হচ্ছে ধরো তো তোমাকে বানাইতে হবে এক্স ওয়াই প্লাস হচ্ছে এই যে এক্স এর ইন্টিগ্রেশন আর হচ্ছে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এটা তো বোঝা গেছে যে ইন্টিগ্রাল কিভাবে বানানো যাবে বা ডিফারেন্সিয়েশন কিভাবে বানানো যাবে। আমরা দেখতেছিলাম যে এক্স ওয়াই যদি থাকে তখন আসলে কিভাবে ডিজাইনটা করতে করতে হবে আর কি। এক্স ওয়াই এর জন্য হচ্ছে এই টোটাল প্রসিডিউরটা ইয়ে করা লাগবে। করার পরে এই যে আউটপুট যেটা আছে এই আউটপুটটাকে এই যে এখানে দিয়ে দিবা আর কি। Sorry, এই যে এখানে দিয়ে দিবা। বুঝতে পারছি? আচ্ছা, ওই যে কিছু ইয়া ছিল না, তোমরা ধরো এখন তো ধরো যে মডার্ন কম্পিউটার হয়েছে, আগে যখন বলতো না যে ডিফারেন্সিয়াল মেশিন না কি জানি নাম শুনছো, যে কম্পিউটার কম্পিউটার রচনা পড়ার সময়, বা তোমরা পড়ছো কিনা আমি জানি না। অ্যাবাকাস স্যার, অ্যাবাকাস। যেটাই হোক, এক ভাগ ডিফারেন্সিয়াল মেশিন বা এরকম কিছু একটা নাম ছিল আর কি। তখন আগে যে কম্পিউটার বলতে যেটা বুঝাইতো, সে ধরো যে একটা ফর্মুলা মেশিন, আকারে জানতো স্যার বাংলা। একটা মেশিন, সেই মেশিনটা কি করবে, ধরো যে এক্স প্লাস ওয়াই হিসেবে দিবে, অথবা এক্স মাইনাস ওয়াই হিসেবে দিবে, অথবা এরকম কিছু একটা আউটপুট হিসেবে দিবে যেটা আমি চাচ্ছি আর কি। আমার এমন একটা সলিউশন দরকার যেটার জন্য হচ্ছে আমি দুইটা ইনপুট দিবে এবং আউটপুটটা যাতে এরকম হয়। তখন আসলে কাজটা যেটা ছিল ওরকম কিছু মেশিন বানাইতে হইতো আর কি। একটু দাঁড়াও। আচ্ছা, বুঝে গেল। মানে আগে ধরো যে সিস্টেম গুলো হচ্ছে এত বেশি ইয়া ছিল না আর কি, তখন হচ্ছে ম্যানুয়ালি সবগুলো বানাইতে হইতো, ডিজাইন বা সার্কিট ডিজাইন করে বানাইতে হইতো আর কি। যাই হোক, এটা আমার ইয়া ছিল না, সিলেবাসের মধ্যে হয়তো ছিল কিনা জানি না। এই গেল হচ্ছে এটা এখন। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা বাকি আছে, একটা হচ্ছে তোমার আমরা বাইস্টেবল দেখছি, মনো স্টেবল দেখছি, আরেকটা হচ্ছে তোমার মনোস্টেবল সার্কিট। মানে জাস্ট একটা স্টেবল স্টেট থাকবে, আর যদি কোনো সময় একটা ট্রিগার দেওয়া হয় তখন সে অন্য একটা আনস্টেবল স্টেটে যাবে, কিছুক্ষণ পর আবার সে স্টেবল স্টেটে চলে আসবে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা দেখ, তাহলে এটা কিভাবে কাজ করে, এখানে সার্কিটটা দেয়া আছে, আমরা জাস্ট এই সার্কিটটাতে আগে না গিয়ে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ একটু দেখি, আমরা আগে যেগুলো পড়ে আসছে এগুলো সহ দেখি, তাহলে বোঝা যাবে হয়তো কিছুটা। আমি আগে ড্র করে নিই এটা। আচ্ছা, আমরা আগে যেভাবে আঁকছিলাম সেভাবেই দেখাই। সরি, প্লাস R1 R2, দেখতে পাইতেছো?
হচ্ছে আর। আচ্ছা, এখানে এই সার্কিট আসলে কি করতেছে? এই সার্কিট হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করে? আমরা বলছিলাম যদি কোনোভাবে ধরো যে ইনিশিয়াল অবস্থায় যদি পজিটিভ টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ টার্মিনাল থেকে বেশি থাকে, তখন আমাদের আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। এটা যখন প্লাস ভি স্যাচুরেশনে থাকবে, এই টার্মিনালের ভোল্টেজটা হয়ে যাবে, সাপোজ ধরো যে কি বললাম, একটা R1 ভাগ R1 প্লাস R2 ইন্টু হচ্ছে ভি স্যাচুরেশন। কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। আচ্ছা, আর যখন প্লাস ভি স্যাচুরেশন হবে, তখন এই দিক দিয়ে এসে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে। চার্জ হইতে হইতে এমন একটা অবস্থায় হবে, দেখা যাবে এই টার্মিনালের ভোল্টেজ এই টার্মিনাল থেকে বেশি হয়ে যাবে। তখন যেটা হবে, আমাদের আউটপুটটা তখন মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসবে। মাইনাস ভি স্যাচুরেশন যখন চলে আসবে, তখন ইমিডিয়েটলি কি হবে, এই ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, আর ক্যাপাসিটরটা এখন হচ্ছে ডিসচার্জ হবে আর কি, এদিক বরাবর। ঠিক আছে? তো ক্যাপাসিটির ভোল্টেজটা তখন হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। এমনিতে যখন এটা স্টেটটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজ এটা থেকে বেশি ছিল। তো ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে, যখন দেখা যাবে এই টার্মিনালের ভোল্টেজ থেকে কমে যাবে, তখন আবার আউটপুটের স্টেটটা চেঞ্জ করে আবার প্লাস ভি স্যাচুরেশনে যাবে। এরকম ছিল হচ্ছে আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটরের কাজটা। জিনিসটা সার্কিটটা দেখতে এরকম ছিল। এটা যদি আমাদের আউটপুট হয়, দেখছিলাম যে এটা ধরো যে বললাম প্লাস, আচ্ছা এটাকে বইয়ে যেটা বসে, এই রেশিওটাকে বলতেছে হচ্ছে বিটা। তাহলে আমরা বলেছি বিটা ভি স্যাচুরেশন, আর এটা ধরো যাচ্ছে মাইনাস বিটা ভি স্যাচুরেশন। এটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন, এটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। তাহলে ক্যাপাসিটরটা যদি এরকম থাকে, এরকম ভাবে চেঞ্জ হবে আর কি। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সেটা। এখন দেখো যে স্টেবল মাল্টিভাইব্রেটরের জন্য আমি যদি এই ক্যাপাসিট্যান্সের সাথে প্যারালালি যদি একটা ডায়োড লাগাই দিই, তখন আসলে কাহিনীটা কি হবে? ঠিক আমরা আগের মতো যদি চিন্তা করি, যে ধরো যে যদি কোনোভাবে আমাদের এই টার্মিনালের ভোল্টেজ একবার ইনিশিয়ালি, এই টার্মিনালের ভোল্টেজ যদি এটা থেকে বেশি থাকে, তখন আমাদের আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন হবে। এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে তোমার প্লাস বিটা ভি স্যাচুরেশনে থাকবে। আর এই টার্মিনালে তখন কি হবে, এইদিকে একটা কারেন্ট ফ্লো হবে, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ, এদিকে কারেন্ট ফ্লো হয়ে এই ক্যাপাসিটরটাকে চার্জ করবে, এবং যেহেতু এদিকে পজিটিভ ভোল্টেজ, এই ডায়োডটাও তখন হচ্ছে কন্ডাক্ট করবে। বুঝতেছি? স্যার। আচ্ছা, সবাই বুঝতেছি না? দেখো স্যার এখানে আবার যদি এখানে যদি পজিটিভ ভোল্টেজ থাকে, আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছি যদি কোনোভাবে এই পজিটিভ ভোল্টেজ এটা থেকে যদি বেশি থাকে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন থাকবে, এইখানে হচ্ছে তোমার প্লাস বিটা ভি স্যাচুরেশন চলে আসবে। আর এইখানে কি হবে, যেহেতু ধরো যে ক্যাপাসিটরটা যদি আগে থেকে ডিসচার্জ অবস্থায় থাকে, এদিক থেকে কারেন্ট এসে ক্যাপাসিটরটাকে চার্জ করবে, আর যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ থাকবে, এই ডায়োডটাও তখন হচ্ছে কন্ডাক্ট করবে, ডায়োডের মধ্যে দিয়েও কারেন্ট যাবে। ঠিক আছে? আগে যেটা ছিল জাস্ট ডায়োডটা ছিল না আর কি, শুধু ক্যাপাসিটরটা ছিল, ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হইতো, চার্জ হয়ে হয়ে এরকম ম্যাক্সিমাম একটা ভোল্টেজ পর্যন্ত পৌঁছা যেত। এখন কাহিনীটা কি হবে, কেউ একটু বলো তো দেখি, যে আসলে এখন ক্যাপাসিটরটা কি চার্জ হইতেই থাকবে, এরকম কিছু একটা হবে, না অন্য কোনো ঘটনা ঘটবে? স্যার এখানে ডায়োড ডায়োড তো স্যার 0.7 ভোল্ট মেইনটেইন করে রাখবে না স্যার, ডায়োডটা স্যার শর্ট হয়ে যাবে না ওই যদি চার্জ আইডিয়াল ডায়োড থাকে। তাহলে ডায়োডটা যতক্ষণ পর্যন্ত কন্ডাক্ট করবে, তার একটা সে হচ্ছে 0.7 ভোল্টেজ আমরা ধরে নিলাম, যে 0.7 ভোল্টেজ সে মেনটেন করে রাখবে। তার মানে ক্যাপাসিটরটা ঠিক ততটুকুই চার্জ হবে যতটুকু চার্জের জন্য ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা 0.7 ভোল্টেজ থাকে। যে এইরকম যে প্লাস ভি স্যাচুরেশন পর্যন্ত সে যাবে এরকম হবে না, কিন্তু যেটা হবে সে হচ্ছে জাস্ট এই 0.7 পর্যন্ত যাবে। 0.7 পর্যন্ত যাওয়ার পরে এরকম হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, এতটুকু পর্যন্ত সে যাইতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, তো ধরো যে যদি এটার একটা ক্যাপাসিটরটা চার্জ হয়ে 0.7 ভোল্টেজ পর্যন্ত গেল, আর এইখানে ভোল্টেজটা কত থাকবে, প্লাস ভিটা ভি স্যাচুরেশন থাকবে, আগের মতোই থাকবে, এটা তো কোনো চেঞ্জ হবে না। এখন দেখো যে আমি যদি বাইরে থেকে অন্য কোনো ভোল্টেজ না দেই, তাহলে এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাই কি হবে, আমাদের এই যে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ এটা হচ্ছে 0.7, আর নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ হচ্ছে তোমার প্লাস বিটা ভি স্যাচুরেশন।
ঠিক আছে। এখন ধরো যে R1 এবং R2 যদি আমি এমন ভাবে সিলেক্ট করি যে প্লাস বিটা ভি স্যাচুরেশন হচ্ছে 0.7 ভোল্টেজ থেকে বেশি, তাহলে কি হবে, এই সার্কিটটা আউটপুট স্টেজটা কতটা থাকবে সবসময়? দেখো, নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ ইনভার্টিং টার্মিনাল থেকে বেশি থাকবে সবসময়, তাহলে আউটপুটটা সবসময় হচ্ছে তোমার প্লাস ভি স্যাচুরেশনই থাকবে। বুঝতে পারছি? আউটপুটটা প্লাস ভি স্যাচুরেশন থাকবে, এটা এটা বোঝা গেছে নাকি? কারণ যেহেতু ক্যাপাসিটরটা চার্জ হইতে পারতেছে না ডায়োডের কারণে, ক্যাপাসিটরটা যেহেতু চার্জ হইতে পারতেছে না ডায়োডের কারণে, এই কারণে কি হবে, আমাদের আউটপুটটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনই থাকবে, এর থেকে বেশি হইতে পারবে না। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে আমি ধরো যে এইখানে এইখানে কি করলাম, যে যদি একটা এরকম একটা ট্রিগার দিয়ে দিই, সাপোজ অল্প সময়ের জন্য আমি অনেক একটা বড় একটা ভোল্টেজ দিয়ে দিলাম, হাই ভোল্টেজ দিয়ে দিলাম অল্প সময়ের জন্য, যেই ভোল্টেজটা ধরা যাচ্ছে প্লাস ভি স্যাচুরেশন থেকে বেশি। বুঝতে পারছি? এই টার্মিনালে আমি বাইরে থেকে একটা সুইচের মাধ্যমে বা যেভাবে হোক একটা পালস অ্যাপ্লাই করলাম, যে এটা হচ্ছে অল্প সময়ের জন্য সে পজিটিভ ভোল্টেজ থাকবে, তারপরে গিয়ে জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি ধরো যে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করবে সেই ভোল্টেজটা যদি প্লাস ভি স্যাচুরেশন থেকে বেশি থাকে এখানে, ঠিক আছে, তাহলে যেটা হবে যে এই যতটুকু সময়ের জন্য আমি এখানে অ্যাপ্লাই করলাম পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, ততটুকু সময়ের জন্য কি হলো, আমাদের ইনভার্টিং টার্মিনাল নন ইনভার্টিং টার্মিনাল থেকে বেশি হয়ে গেল। যখনই বেশি হয়ে যাবে তখন আমার আউটপুটটা হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসবে, সাথে সাথে এটা কি হবে, মাইনাস বিটা ভি স্যাচুরেশনে চলে আসবে, এখানে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, এখানে চলে আসলে যেটা হবে, সাপোজ ধরো যে আমি জাস্ট কিছুক্ষণের জন্য এটা প্রেস করে আবার ছেড়ে দিলাম আর কি, এটা আগের মতো জিরোতে চলে আসলো। যখন এদিকে হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন থাকবে তখন কি হবে, তখন কি আমাদের ডায়োডটা কন্ডাক্ট করবে? তখন কিন্তু আমাদের ডায়োড কিন্তু কন্ডাক্ট করতেছে না, যেহেতু এদিকে হচ্ছে তোমার নেগেটিভ ভোল্টেজ। তাহলে ডায়োডটা তুমি যদি চিন্তা করতে পারো যেটা একটা মানে জাস্ট ডিসকানেক্টেড একটা কোন একটা পার্ট এরকম। তখন এইদিকে যদি নেগেটিভ ভোল্টেজ থাকে, এখানে রেজিস্টার এবং ক্যাপাসিটর যদি থাকে, তাহলে যেটা হবে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে, বা এখানে ধরো যে নেগেটিভ ভোল্টেজ দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করতেছি, তাহলে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা একটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে আর কি। ক্যাপাসিট্যান্সের একটা ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে এরকম। যখনই দেখা যাবে ক্যাপাসিট্যান্সের একটা ভোল্টেজটা হচ্ছে মাইনাস বিটা ভি স্যাচুরেশন থেকে কমে গেছে, তখন কি হবে, আমাদের স্টেটটা আবার আগের মতো আবার ভি প্লাস ভি স্যাচুরেশন চলে যাবে, চলে গিয়ে ওইখানেই থাকবে যদি আমি বাইরে থেকে কোনো পালস অ্যাপ্লাই না করি। বুঝতে পারছি নাকি? কঠিন কঠিন লাগতেছে। কঠিন কঠিন লাগতেছে না? আবার দেখ, আমি শুরু থেকে বলি। ধরো আমাদের ইনিশিয়ালি আগে যা শিখছো একটু মোটামুটি ভুলে যাও। ধরো আমাদের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ, ক্যাপাসিটরটা আগে থেকে ডিসচার্জ অবস্থায় আছে, ক্যাপাসিটরের একটা কোনো ভোল্টেজ নাই এরকম ধরো, যদি কোনোভাবে প্লাস ইনপুট মাইনাস ইনপুট থেকে বেশি থাকে, আমাদের আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন থাকবে। আচ্ছা, আমি আবার নতুন করে আঁকি, এটা হচ্ছে আমাদের প্লাস ভি স্যাচুরেশনের লেভেল, হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনের লেভেল, প্লাস ভি স্যাচুরেশন, এটা হচ্ছে প্লাস বিটা ভি স্যাচুরেশন, মাইনাস বিটা ভি স্যাচুরেশন, মাইনাস ভি স্যাচুরেশন, এরকম হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে ধরো যে ইনিশিয়ালি আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনই আছে, যদি থাকে এখানে যখন প্লাস ভি স্যাচুরেশন থাকবে, তাহলে এই পজিটিভ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে আমাদের বিটা ভি স্যাচুরেশনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তখন কি হবে, যেহেতু এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এদিকে এসে ক্যাপাসিটরটাকে চার্জ করবে এবং হচ্ছে এই ডায়োডের মধ্য দিয়েও কারেন্ট ফ্লো হবে, বা ডায়োডটা হচ্ছে কন্ডাক্টিং স্টেটে থাকবে। তো ডায়োড যদি কন্ডাক্টিং স্টেজে থাকে, তখন যেটা হবে, ক্যাপাসিটরটা চার্জ হবে, ঠিক আছে, 0 ভোল্টেজ থেকে আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে থাকবে। যেহেতু তার সাথে প্যারালালি হচ্ছে ডায়োড লাগানো আছে, তাহলে তার ক্যাপাসিট্যান্সের অ্যাক্রস ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্টেজ থেকে বেশি হইতে পারবে না। পারবে না জিনিসটা হচ্ছে এরকম, যে ধরো যে প্রথমে ইনিশিয়ালি ক্যাপাসিট্যান্সের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্টেজ ছিল, তখন এইদিকে এসে কারেন্ট এসে ক্যাপাসিটরটাকে চার্জ করবে, আর বাকি কারেন্টটা এদিকেও একটা কারেন্ট যাবে,
যখন দেখা যাবে এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্টেজ হয়ে যাবে, তখন আর এই ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে এক্সট্রা কোনো কারেন্ট যাবে না, বাকি এই দিক থেকে যতটুকু কারেন্ট এসেছিল পুরো কারেন্টে হচ্ছে তোমার ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো হবে। বুঝতে পারছি? একটু আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মাইনাস টার্মিনালে ভোল্টেজটা হচ্ছে আমাদের কি থাকবে, 0.7 ভোল্টেজে মোটামুটি ফিক্স থাকবে আর কি। তাহলে ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা হতে ধরো যে এরকম 0.7 ভোল্টেজের মধ্যে থাকবে। এখন দেখো মাইনাস ইনপুট হচ্ছে প্লাস ইনপুট থেকে ছোট না বড়? ছোট। তাহলে যতক্ষণ পর্যন্ত মাইনাস ইনপুট হচ্ছে প্লাস ইনপুট থেকে ছোট থাকবে, আমাদের আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। যতক্ষণ পর্যন্ত থাকবে আউটপুট হচ্ছে প্লাস ভি স্যাচুরেশনে থাকবে। এখন আমি কি করলাম, যে এই টার্মিনালের মধ্যে আলাদাভাবে একটা, যেভাবে একটা সুইচ দিয়ে হোক বা যেভাবে হোক, এখানে একটা আছে অল্প সময়ের জন্য একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। এমন একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম যে পজিটিভ ভোল্টেজটা হচ্ছে এই যে প্লাস বিটা ভি স্যাচুরেশন থেকে বেশি। যখনই এখানে পজিটিভ ভোল্টেজ বা এই ভোল্টেজটা হচ্ছে প্লাস ভি স্যাচুরেশন থেকে বেশি হয়ে গেল, হঠাৎ করে ধরো যে এরকম হঠাৎ করে এরকম একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যখনই বেশি হয়ে যাবে তখন কি হবে, আমাদের আউটপুটটা তখন আর প্লাস ভি স্যাচুরেশনে থাকবে না, চলে আসবে হচ্ছে আমাদের মাইনাস ভি স্যাচুরেশনে। যখনই আউটপুটটা মাইনাস ভি স্যাচুরেশনে চলে আসলো, তাহলে আমাদের এই প্লাস ইনপুটটা তখন আর প্লাস ভি স্যাচুরেশনে থাকবে না, এটা চলে আসবে হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশনে। ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমি অল্প সময় ধরো যে একটা ট্রিগার চেপে ছেড়ে দিলাম, তাহলে আগে কত ছিল, 0.7 ভোল্টেজের মতোই ছিল মোটামুটি। তো যেহেতু এখন হচ্ছে প্লাস ইনপুট হচ্ছে মাইনাস ভি বিটা ভি স্যাচুরেশন এবং আমাদের আউটপুট হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন, তখন কি হবে, দেখো এই মাইনাস ভোল্টেজ দিয়ে তখন হচ্ছে ক্যাপাসিটরটাকে চার্জ হবে বা ডিসচার্জ হবে আর কি। তো যেখানে যেহেতু এখানে হচ্ছে মাইনাস ভোল্টেজ, তাহলে তখন আর দেখা যাবে আমাদের ডায়োডটা হচ্ছে কন্ট্যাক্ট করবে না, ডায়োডটা হচ্ছে অফ থাকবে। পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা আস্তে আস্তে কি হবে, আগে হচ্ছে 0.7 ভোল্টেজ ছিল, আস্তে আস্তে এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। তো যখনই দেখা যাবে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে মাইনাস বিটা ভি স্যাচুরেশন থেকে কমে গেল, তার মানে আমাদের প্লাস ইনপুট হচ্ছে মাইনাস ইনপুট থেকে বেশি হয়ে গেল, তখন আমাদের আউটপুট আবার প্লাস ভি স্যাচুরেশন চলে গেল। যখন প্লাস ভি স্যাচুরেশনে যাবে তখন হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হবে, এখানে প্লাস ভি স্যাচুরেশন চলে আসবে, ক্যাপাসিটরটা চার্জ হয়ে ম্যাক্সিমাম কতটুকু পর্যন্ত যাবে, 0.7 ভোল্টেজ পর্যন্ত যাবে। বুঝতেছি? এইভাবে তার মানে কি, তুমি যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে কোনো ট্রিগার অ্যাপ্লাই না করো ততক্ষণ পর্যন্ত সে প্লাস ভি স্যাচুরেশনেই থাকবে। যখনই তুমি ট্রিগার, একটা সাফিসিয়েন্ট পরিমাণ ট্রিগার অ্যাপ্লাই করবা, তখনই দেখা যায় মানে আউটপুটের স্টেটটা চেঞ্জ হবে এবং কিছু সময়ের পর্যন্ত সে ওই স্টেটে থাকবে, থাকার পরে বাই ডিফল্ট আবার অটোমেটিক্যালি আগের স্টেটে চলে আসবে। ঠিক আছে? স্যার বুঝতে পারছি। এইটাই এখানে দিছে আর কি। দেখো এখানে হচ্ছে ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে। এখন দেখো এখানে আরো এক্সট্রা কিছু লাগানো হয়েছে, এখানে আরেকটা ডায়োড লাগানো হয়েছে, এখানে আরেকটা ইয়া লাগানো হয়েছে। তো জিনিসটা হচ্ছে, দেখো তুমি ট্রিগারটা এখানেও অ্যাপ্লাই করতে পারো, এই টার্মিনালে ট্রিগারটা অ্যাপ্লাই করতে পারো, এই টার্মিনালে অ্যাপ্লাই করতে পারো তাহলেও কাজ করবে, অথবা তুমি এই টার্মিনালে অ্যাপ্লাই করতে পারো। দেখো এই টার্মিনালে অ্যাপ্লাই করলে আসলে কি করা লাগবে, নর্মালি ক্যাপাসিট্যান্স এটা যখন প্লাস ভি স্যাচুরেশনে থাকবে তখন ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্টেজে থাকতেছে। ঠিক আছে? এখন আগে আমরা কি করছিলাম, যে এটার মধ্যে ধরো যে ট্রিগার অ্যাপ্লাই করবো, ধরো যে এটার মধ্যে ট্রিগার অ্যাপ্লাই না করে এটার মধ্যে ট্রিগার অ্যাপ্লাই করবো। এখন এটার মধ্যে অ্যাপ্লাই করবো হচ্ছে নেগেটিভ গোয়িং একটা হচ্ছে ট্রিগার অ্যাপ্লাই করবো। ঠিক আছে? নেগেটিভ দিকে যাচ্ছে এরকম একটা ট্রিগার অ্যাপ্লাই করবো, তার মানে এই নেগেটিভ দিকে যাচ্ছে এরকম একটা ট্রিগার অ্যাপ্লাই করলে, এখানে দেখো আমি যদি এখানে ট্রিগারটা অ্যাপ্লাই করতাম তাহলে এটা এনশিওর করতে হতো যে এইখানে যেই ট্রিগার ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছে সেই ভোল্টেজটা যাতে প্লাস বিটা ভি স্যাচুরেশন থেকে বেশি থাকে। এর থেকে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, সাপোজ ধরো যে এখানে হচ্ছে নেগেটিভ গোয়িং, সবসময় জিরো ভোল্টেজ থাকবে, হঠাৎ করে অল্প সময়ের জন্য মাইনাস একটা ভোল্টেজ অ্যাপ্লাই হবে এখানে, এই যে এই টার্মিনালে। ঠিক আছে? তখন যেটা হবে যে ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে 0.7 ভোল্টেজ থাকতেছে, হঠাৎ করে এই প্লাস ইনপুটটা হচ্ছে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে আবার ধরো যায় এরকমই আছে। তো যখনই দেখা যাবে যে আমাদের মাইনাস ইনপুট হচ্ছে প্লাস ইনপুট থেকে বেশি থাকতেছে, তখন আমাদের আউটপুট স্টেটে চেঞ্জ হয়ে যাবে, সে এখানে চলে আসবে।
চলে এসে অল্প সময় থাকবে, তার মধ্যে ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। যখন দেখা যাবে ক্যাপাসিটেন্স একটা হচ্ছে ভোল্টেজটা এর থেকে কম হয়ে যাবে, তখন আবার উপরে আগের মতো চলে যাবে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইয়ার করার কথা, সেটা হচ্ছে যে এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে নেগেটিভ গোয়িং যেটা আমি পালস দিব অথবা ট্রিগার যেটা দিব, সেটা যাতে মানে মানে নেগেটিভ গোয়িং থাকে। তো এখন এটাকে এই এই ভোল্টেজটা যাতে মোটামুটি সাফিসিয়েন্ট পরিমাণ বেশি থাকে, এই জন্য যেটা করা হয়, এই ট্রিগারটা অ্যাপ্লাই করলে, ধরো যে আমি অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, অল্প ছোট একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কিন্তু আসলে যাতে এটার ইম্প্যাক্টটা যাতে অনেক বেশি থাকে, অনেক বড় বড় সময়ের জন্য যাতে ছোট একটা বড় ভোল্টেজ পাওয়া যায়, ট্রিগারের ম্যাগনিটিউড যাতে বড় থাকে এবং হচ্ছে টাইমটা যাতে খুবই কম থাকে, এটা একটু এনশিওর করা লাগে। অনেক সময় দেখা যায় আমি ট্রিগার চেপে ধরেই রাখলাম, তখন দেখা যাবে এটা এই স্টেটে থাকবে সবসময়, অন্য স্টেটে আর যাবে না আর কি। আমার কাছে হচ্ছে আমি জাস্ট ট্রিগার চেপে ছেড়ে দিলাম, সেই জায়গায় অল্প সময় থাকবে, অটোমেটিক্যালি পরে আগের স্টেটে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছি? স্যার একদম চেপে ধরে রাখলে স্টেটার চেঞ্জ হবে না কেন স্যার? না, স্টেটটা চেঞ্জ হবে না, এখানেই থাকবে। না, চেপে ধরে রাখলে যেটা হবে, আহ, এখানেই থাকবে, এখানেই তো থাকার কথা। না স্যার, ওইখানে তো থাকবে, কিন্তু বলতেছি কিছুক্ষণ চেপে ধরে রেখে ছেড়ে দিলাম, তাহলে কি হ্যাঁ, স্টেট কি একদম মাইনাস ভি তখন স্যাচুরেশনে ফিক্সড হয়ে যাবে? মানে চেপে ধরে রাখলে তুমি যদি ইয়া ইয়া করে দাও আর কি, কি বলে, তুমি যদি ট্রিগারটা যদি এই যে অল্প সময়ের জন্য যদি দাও, তাহলে যেটা হবে সে যতটুকু টাইম লাগবে এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হইতে, এতটুকু সময় পর্যন্ত সেই স্টেটে থাকবে। ঠিক আছে? এরপরে দিয়ে আবার সে আগের স্টেটের মধ্যে চলে যাবে। চেপে ধরে রাখলে যেটা হবে সে এই স্টেটের মধ্যে থাকবে আর কি। এটা যাতে না হয় সেজন্য যেটা করা হয়, যে আমি যদি এই ট্রিগারটাকে, আমি এখানে যে নেগেটিভ গোয়িং যে পালসটা দিতেছি, সেই ট্রিগারটাকে যদি একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে যদি পাঠানো যায় আর কি, এই ট্রিগারটাকে, তাহলে আমি আউটপুটের মধ্যে যেটা পাবো, যে হঠাৎ করে পজিটিভ থেকে নেগেটিভ যখন যখন যাবে, তখন আমি ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে যেটা পাবো, এদিকে অনেক ইয়েটা পাবো আর কি, এরকম একটা পালস পেয়ে যাবো। বুঝতে পারতেছি? ডিফারেন্সিয়েটরটা বুঝলাম না। ডিফারেন্সিয়েটরটা বোঝা গেছে না? আচ্ছা, এখন ধরো এই যে সিগন্যালটা আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? এতটুকু পয়েন্টের জন্য কি পাবো? স্লোপটা, মানে ডিফারেন্সিয়েশন করা মানে কি, জাস্ট স্লোপটা বের করা আর কি। জি স্যার, একটা এতটুকু সময় কনস্ট্যান্ট পর্যন্ত ভ্যালু কি পাবো। পাবো? একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। হ্যাঁ, এটার জন্য কি পাবো? জিরো হয়ে যাবে। জিরো পাবো। আর এটার জন্য আবার নেগেটিভ কনস্ট্যান্ট। একটা নেগেটিভ একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো যে এই যে স্লোপটা আছে, এটা কত, এই ম্যাগনিটিউডটা কতটুকু হবে, বা এই ম্যাগনিটিউডটা কতটুকু, বা এটা ডিপেন্ড করবে কিসের উপরে? এই এই যে স্ট্রেট লাইনটা আছে, বা এই স্ট্রেট লাইনের স্লোপের উপর ডিপেন্ড করবে। স্লোপটা যদি খুব বেশি থাকে, তখন হচ্ছে এটার ম্যাগনিটিউডটা বেশি থাকবে। এটা স্লোপটা যদি বেশি থাকে, তখন এটার ম্যাগনিটিউডটাও বেশি থাকবে। কারণ আমি বলতেছি যে এইখানে এরকম না হয়ে, যদি আমি এরকম একটা একবারে স্কোয়ার ওয়েভের মতো যদি দেই, তাহলে যেটা দেখা যাবে যে এখানে অনেক বড় একটা পাস থাকবে অল্প সময়ের জন্য। আর এখানে কি থাকবে, এটা যদি একবার স্ট্রেট লাইন থাকে, তখন এটা অনেক বড় একটা পাস বা নেগেটিভ গোয়িং একটা পাস থাকবে। বুঝতে পারছি? স্যার এটা তো বুঝলাম স্যার, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েটর ভিতর দিলে কি হলো স্যার, ওটা বুঝলাম। ওই তো মানে ডিফারেন্সিয়েটর সার্কিটটা বানাবো আর কি, ডিফারেন্সিয়েটর মধ্যে দিলে যে এরকম আসার কথা আর কি। এটা তো তোমার পজিটিভ গোয়িং একটা পালস, যদি নেগেটিভ গোয়িং পালস হয়, তখন হচ্ছে উল্টা হবে। কি বলে, যে নেগেটিভ গোয়িং পালস যখন থাকবে, তখন এখানে তুমি অনেক বড় এরকম একটা পালস পাবা, এখানে আরেকটা অনেক বড় একটা পালস পাবা আর কি। ঠিক আছে? And আমার শুধুমাত্র এই পালসটা দরকার, এটা দরকার নেই। ঠিক আছে? পজিটিভ ভোল্টেজটা দরকার নেই, এই জন্য হচ্ছে দেখবে যে এখানে একটা ডায়োড লাগানো হয়েছে, যাতে এই পজিটিভ ভোল্টেজটা এদিকে এসে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য হচ্ছে এখানে একটা ডায়োড লাগানো হয়েছে। আর এইখানে এই ক্যাপাসিটর এবং রেজিস্টর দিয়ে যেটা বানানো হয়েছে, এটা একটা আসলে একটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে। কিভাবে? আল্লাহ।
ওরা বলতেছে যে এই যে সার্কিট যেটা আছে, এই সার্কিটটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করবে দেখো, আমি এখানে যে আউটপুট ভোল্টেজটা যদি নেই, এখানে একটা কি করলাম, এখানে একটা নেগেটিভ গোয়িং একটা এরকম একটা পালস দিলাম, অল্প সময়ের জন্য এরকম একটা নেগেটিভ গোয়িং পালস দিলাম। তাহলে যেটা হবে, আচ্ছা এটা বোঝার আগে তুমি এটা দেখো যে আমি এইভাবে না দিয়ে জিনিসটা হচ্ছে এইভাবে দিলাম, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, ভোল্টেজটা হচ্ছে এরকম ভাবে দিলাম। তাহলে এইটার একটা হচ্ছে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা দেখতে কেমন হবে, আমি ধরো যে ইনপুট ভোল্টেজটা ড্র করলাম, ইনপুট ভোল্টেজটা ধরো যে এরকম, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। তাহলে ক্যাপাসিট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজটা কত হবে, যত ইনপুট ভোল্টেজটা যদি পজিটিভ ভোল্টেজে ফিক্স থাকে, তাহলে কি হবে, ক্যাপাসিট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজটা এরকম এই ভোল্টেজটাই থাকবে। অনেক সময় অনেক লম্বা সময় ধরে যদি ইনপুটটা যদি হাই থাকে, তাহলে ক্যাপাসিটরটা চার্জ হয়ে এটার একটা হচ্ছে ভোল্টেজটাও এরকম হাই ভোল্টেজই থাকবে। যখনই দেখা যাবে হঠাৎ করে এই ইনপুট ভোল্টেজটা জিরো হয়ে গেল, তখন ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হবে না, সে কি করবে, আস্তে আস্তে এরকম ভাবে চেঞ্জ হবে। যে ইকুয়েশনটা হচ্ছে আমরা আগে দেখছিলাম যে ভি ইনফাইনাইট মাইনাস হচ্ছে ভি জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এরকম ভাবে এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়, কিছুটা সময় লাগবে আর কি, তার ভোল্টেজটা চেঞ্জ হইতে কিছুটা সময় লাগবে। আচ্ছা, আবার যখন দেখা যাবে ইনপুট ভোল্টেজ হচ্ছে জিরো থেকে আবার হঠাৎ করে ধূপ করে পজিটিভ ভোল্টেজ হয়ে গেল, তখন ক্যাপাসিটরটা আস্তে আস্তে গিয়ে এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে চেঞ্জ হবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা তো হচ্ছে ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে ভোল্টেজ ভিসি, আর এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ ভিআই। তাহলে টোটাল ভোল্টেজ যেটা আছে ভিআই যেটা হবে সেটা কি হবে, রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ প্লাস হচ্ছে ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমি ভি আরটা কত হবে, ইনপুট ভোল্টেজ থেকে জাস্ট ক্যাপাসিটেন্স একটা হচ্ছে ভোল্টেজটা মাইনাস করলেই আমি রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ কতটুকু পাবো সেটা পেয়ে যাব। এখন দেখো যে, বা বলতে পারো যে যেই ভোল্টেজের সাথে ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে ভোল্টেজটা যোগ করলে আমি ইনপুট ভোল্টেজটা পেয়ে যাব। এখন দেখো যে এরকম একটা সিগন্যাল দেয়া আছে, এটার সাথে কোন সিগন্যালটা অ্যাড করলে আমি অরিজিনাল ইনপুট সিগন্যালটা পাবো। দেখো এইখানে কি হচ্ছে, ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে ভোল্টেজ এবং হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে সেম, তাহলে আমাদের ভি আর যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই জিরো ভোল্টেজ হইতে হবে, কারণ হচ্ছে জিরোর সাথে ভিসি যোগ করলে তুমি ইনপুটটা পাবা, যেহেতু ভিসি এবং হচ্ছে ইনপুট হচ্ছে সেম। এখানে দেখো যে ইনপুট এবং হচ্ছে ভিসি সেম না, ভিসিটা হচ্ছে পজিটিভ আর ইনপুটটা হচ্ছে এখানে জিরো হয়ে গেছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজটা এরকম হওয়া লাগবে। বুঝতেছি? বুঝতে পারছে, বুঝতে পারতেছে নাকি, না কঠিন হয়ে যেতেছে? লাস্টের জিনিসটা স্যার বুঝলাম না। এই জিনিসগুলো যদি একটু ভালো মতো বুঝতে চাই, এটা এটা ডিফারেন্সিয়েটর হিসেবে কিভাবে কাজ করতেছে, এই জন্য আমি এতগুলো কথা বলতেছি আর কি, অন্য কোনো কিছুর জন্য না। জি স্যার, বলেন স্যার। ঠিক আছে, দেখো আমার কাজ হচ্ছে কি, আমি ভিসির সাথে এমন একটা ভোল্টেজ যোগ করব যাতে আমাদের অরিজিনাল এরকম একটা যে পালস, নেগেটিভ গোয়িং পালসটা পাওয়া যায়। এতটুকু পোর্শনের জন্য ভিসি এবং হচ্ছে ইনপুট ভোল্টেজ সেম, তাহলে হচ্ছে ভি আর অবশ্যই জিরো হবে। এই এতটুকু পোর্শনের জন্য দেখো ক্যাপাসিটেন্সের ভোল্টেজটা হচ্ছে পজিটিভ, কিন্তু হচ্ছে ইনপুট ভোল্টেজটা হচ্ছে জিরো ভোল্টেজ। তাহলে কোন ভোল্টেজটা বা কোন ওয়েভফর্মটা ভিসির সাথে যোগ করলে, আমি দুটো যোগ করলে জিরো পাবো, যেহেতু এদিকে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এদিকে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ একটা অ্যাড করতে হবে, এরকম শেপের মোটামুটি। ঠিক আছে, স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক একই রকম ভাবে দেখো এতটুকু সময় পর্যন্ত আচ্ছা সেম হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আর এটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটেন্স অ্যাক্রসের ভোল্টেজের সাথে কি রকম ওয়েভফর্ম যোগ করলে আমি ইনপুট ভোল্টেজটা পাবো। এখানে দেখো এই পয়েন্টের কথা চিন্তা করো, এই পয়েন্টে ক্যাপাসিটেন্স অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে জিরো, কিন্তু ইনপুট ভোল্টেজ হচ্ছে একটা ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা আছে। তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স অ্যাক্রসের ভোল্টেজটা যদি ম্যাক্সিমাম থাকে, তখনই হচ্ছে দুইটা যোগ করলে আমি ইনপুট ভোল্টেজটা পাবো। তাহলে এই যে ব্লু কার্ভ যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স অ্যাক্রসের ভোল্টেজ। বুঝে গেল? অথবা আমি আলাদাভাবে বুঝাই, অন্যভাবে বুঝাই। দেখো ধরো যখন আমাদের রেজিস্ট্যান্সটা ভোল্টেজটা আগে থেকে ধরো যে হাই ভোল্টেজ বা জিরো ভোল্টেজ যেটাই থাকুক না কেন, অনেক সময় লম্বা সময় ধরে এটা ধরো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে আমরা কার্ভটা পাচ্ছি স্যার পরে, এটা হ্যাঁ স্যার যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে ওই সময় রেজিস্ট্যান্সের ভিতর যে কারেন্টটা যাচ্ছে এইটা কি ওইটা স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটাই, আমি ওইটাই এক্স্যাক্টলি ওইটাই বলতে চাচ্ছিলাম। সাপোজ ধরো যে আমাদের ভোল্টেজটা হচ্ছে এরকম থাকতেছে আগে থেকে,
হাই ভোল্টেজ থাকুক, অথবা ধরো যে 5 ভোল্টেজ আগে থেকে আছে, তাহলে কি হবে, এদিকে আমাদেরকে চার্জ কারেন্ট গিয়ে ক্যাপাসিটরটাকে কি করবে, 5 ভোল্টেজে চার্জ করে রাখবে। ঠিক আছে, যখন এই ইনপুটের ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে হচ্ছে 5 ভোল্টেজ, তখন হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণটা কত হবে, 0 থাকবে। ধরো যে আমার ইনপুটটা হঠাৎ করে 0 ভোল্টেজ হয়ে গেল, কিন্তু ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা 5 ভোল্টেজ হয়ে আছে, সাথে সাথে চেঞ্জ হবে না। তখন কি করবে, এদিকে 0 ভোল্টেজ, এদিকে হচ্ছে 5 ভোল্টেজ, রেজিস্ট্যান্সের মধ্যে অনেক বেশি একটা কারেন্ট যাবে। কারেন্টের পরিমাণটা হচ্ছে 5 ডিভাইড বাই হচ্ছে আর। যত বেশি দিকে কারেন্ট যাবে, ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। ভোল্টেজ যদি কমতে থাকে, তাহলে এটার মধ্যে কারেন্টের পরিমাণটা কমতে থাকবে। এক সময় গিয়ে দেখা যাবে এখানে 0 ভোল্টেজ এবং এই ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে 0 ভোল্টেজ হয়ে যাবে, তখন হচ্ছে এটার মধ্যে কারেন্ট ফ্লোর পরিমাণটা 0 হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি কি হচ্ছে, খুব বেশি পরিমাণ কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এদিকে যাচ্ছিল। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি বেশি কারেন্ট যায়, তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণটা কি হবে, বেশি থাকবে। বুঝতে পারছি? এই জন্য হচ্ছে দেখবে যে এখানে হচ্ছে অনেক বেশি একটা ভোল্টেজ ছিল, যদিও নেগেটিভ আর কি, কারণ হচ্ছে আমরা নিতে চেয়েছি এইদিকে নিতেছি আর কি, এই জন্য হচ্ছে যে ভোল্টেজটা নেগেটিভ। যখন দেখা যাবে যে ক্যাপাসিটরটা ডিসচার্জ একবারে হয়ে গেছে, তখন আর কোনো কারেন্ট যাবে না, তখন রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটাও 0। বুঝে গেল? আবার যখন ধরো যে এখানে ইনপুট ভোল্টেজটা 0 থেকে হাই ভোল্টেজ দিতেছো, ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 0, ডিসচার্জ হয়ে গেছে পুরোপুরি, তখন এইদিকে কারেন্ট যাবে, প্রথমে খুবই বেশি কারেন্ট যাবে, এই জন্য হচ্ছে তুমি রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা বেশি পাচ্ছ, আস্তে আস্তে গিয়ে কমে যাবে। ঠিক আছে, তাহলে এটাই করা হয় যে এরকম একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ইয়াটা আছে, আমার এইটা দরকার, এই পাসটুকু দরকার, এই পাসটুকু অল্প সময়ের জন্য হবে এবং মোটামুটি অনেক বড় একটা ভ্যালু হবে। এই পাসটুকু দরকার, কিন্তু এটা দরকার নেই। এটাকে বাদ করার জন্য এই জায়গায় যদি এদিকে পজিটিভ ভোল্টেজ থাকে, এই পজিটিভ ভোল্টেজ যাতে না যায়, এই জন্য হচ্ছে এখানে একটা ইয়া দেওয়া থাকে আর কি, ডায়োড দেওয়া থাকে। আর এই ক্যাপাসিটর এবং রেজিস্টর হচ্ছে এটা আমার ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করে, আর এই ডায়োডটা হচ্ছে আমার এই পজিটিভ পালসটাকে ব্লক করার জন্য ইউজ করা হয়। বুঝা গেল? স্যার উপরের যে ডান দিকের সার্কিট, এটাতে তো স্যার আমরা ইনপুটটা দিয়েছিলাম আর এবং এই সি এর অ্যাক্রসে একসাথে, এখানে তো স্যার সি আর আর উল্টা হয়ে গেল না স্যার? না, উল্টা মানে কি, আমি তো এখানে যেটা নিতেছি, এই ভিসি, যেটা ভিসিটা তো দেখতে এরকম হচ্ছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে একটা এরকম হবে আর একটা হচ্ছে এরকম হবে। আমার দরকার হচ্ছে এরকম সিগন্যাল, আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা নিতেছি আর কি। বুঝতে পারছি? এখানে স্যার এটা তো বুঝলাম স্যার, আর এর অ্যাক্রসে আমরা এখানে ভোল্টেজ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইনপুটটা কোথায় দিচ্ছি স্যার এখানে? ইনপুটটা তো এখানেই, ইনপুটটা এখানে, বুঝতে পারছি। ইনপুট এখানে থাকবে। এই ইনপুট ভোল্টেজ সমান কত হবে, এটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ। ঠিক আছে, এটা দিয়ে তারপর হচ্ছে তোমার যে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর ইয়ে করা হয়। এটা আরেকটা নাম হচ্ছে তোমার ওয়ান শট মাল্টি ভাইব্রেটর বলে। ওয়ান শট মানে কি, আমি অল্প সময়ের জন্য একটা ইয়ে থাকবে, একটা শর্ট দিব, কিছুক্ষণ সময় পর্যন্ত সে অন্য একটা স্টেটে থাকবে, তারপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই স্যার এখানে নেগেটিভ যে স্কোয়ার ওয়েভটা আমরা দিচ্ছি, এটা কোথা থেকে আসবে স্যার? এটা হচ্ছে অনেক সময় যেটা করা হয় সেটা, ধরো আহ, ধরো এটা হচ্ছে তোমার সার্কিট, হ্যাঁ, ব্রেডবোর্ডের মধ্যে তুমি কানেকশন সবকিছু দিলা, এখান থেকে যে একটা নিয়ে তুমি এখানে একটা নেগেটিভ ভোল্টেজের সাথে অ্যাড করে রাখো, নেগেটিভ ভোল্টেজের সাথে একটা সুইচের সাহায্যে অ্যাড করে রাখো আর কি। যখন তুমি সুইচটা দিবা, তখন হচ্ছে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হবে, সুইচটা ছেড়ে দিলে আবার হচ্ছে তোমার 0 ভোল্টেজ থাকবে আর কি। ঠিক আছে, স্যার এটা একটা নেগেটিভ ডিসি ভোল্টেজের মতো আমি দিব। হ্যাঁ, নেগেটিভ অবশ্যই ডিসি ভোল্টেজ দিতে হবে, ডিসি ভোল্টেজ দিলে কাজ করবে আর কি। মেইনলি যে অনেক সময় মনে হতে পারে যে আসলে সার্কিটটা প্রথমে দেখলে আসলে বোঝা মুশকিল হয়ে যায় আর কি, যে কিভাবে আসছে। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে এই যে শুধুমাত্র এই যে এই পজিটিভ ফিডব্যাকটা দিলে আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, রেজিস্টার এবং ক্যাপাসিটর লাগাইছি, লাগানোর পরে দেখছি আসলে কি করে। তারপরে যেটা করলাম, একটা ডায়োড দিলাম, ডায়োড দিলে দেখলাম যে কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে এখানে একটা পাস দিব, পাস দেওয়ার জন্য হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়েটর লাগবে, আর ডিফারেন্সিয়েটর থেকে যেই পজিটিভ যে পালসটা থাকবে এটাকে ব্লক করার জন্য এখানে একটা ডায়োড দিয়ে দিলাম। বুঝতে পারছি? এই আর কি। বাকি অ্যানালাইসিস গুলো আমার মনে হয় যে তুমি পেরে যাবা। এখানে যে জাস্ট এখানে অ্যানালাইসিস বলতে যেটা করা হয়
যে যখন এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, ধরো যে 0.7 ভোল্টেজ থেকে মাইনাস বিটা ভি স্যাচুরেশন পর্যন্ত আসতে আসলে এই আরসি নেটওয়ার্কে কতটুকু টাইম লাগতেছে, এতটুকু টাইম পর্যন্ত এটা আনস্টেবল স্টেটে থাকবে। ওই টাইমের পরে গিয়ে আবার হচ্ছে তোমার এটা স্টেবল স্টেটে চলে যাবে। এটা এখানে বের করছে জাস্ট ওই যে আর যে আগে যে ইকুয়েশনে যেটা ছিল, ওই যে আমাদের এই ইকুয়েশনের মধ্যে এটা দিয়ে জাস্ট এখানে বের করছে আর কি। বুঝতে পারছি? এটা জাস্ট একটু পড়লেই পারবা। অনেক সময় বলতে পারে স্যার খালি বলে আছে খালি পড়লেই পারবা পড়লেই পারবা। আচ্ছা, আরেকটা ইয়া ছিল হচ্ছে 555 টাইমার। এটা তোমাদের সিলেবাসের মধ্যে আমি দেখতেছি না, কিন্তু এটা ভালো জিনিস ছিল, মানে পড়ানোর মতো একটা জিনিস ছিল। আগের সিলেবাসে ছিল মেবি, কিন্তু হচ্ছে এখন উঠাই দিছে। কেন উঠাই দিল আমি বুঝলাম না। কিন্তু তোমাদের মনে ক্লাসও মনে হয় শেষ। আচ্ছা, স্মিথ ট্রিগার সার্কিট হচ্ছে এই যে জাস্ট এইটাই আর কি। ওই স্মিথ ট্রিগার সার্কিট বলে হচ্ছে শুধুমাত্র ওই যে এই এই পজিটিভ ফিডব্যাকে দুইটা রেজিস্টার দিলে যে সার্কিটটা হয়, যেটার হচ্ছে ওই যে হিস্টেরেসিস লুপের মতো আউটপুটটা পাওয়া যায়, সেই ধরনের সার্কিট কম্পারেটর গুলো। সার্কিট না, শুধু হ্যাঁ হ্যাঁ কম্পারেটর। হ্যাঁ, ওগুলাকে তোমার স্মিথ ট্রিগার সার্কিট বলে। মানে এই যে আমরা ধরো যে স্টেবল বা বাইস্টেবল মনোস্টেবল যে সার্কিট গুলো বানাচ্ছে, এগুলোর বেসিসটা হচ্ছে তোমার এই যে স্মিথ ট্রিগার সার্কিট। এটা তো কামরুল স্যার পড়ে ফেলছি। আচ্ছা, পরে তো খুব ভালো হয়েছে। কম্পারেটর, আরেকটা, ডিফারেন্সিয়েটর, ওগুলো একটা চ্যাপ্টার পড়াইছিল তো, ইন্ডিকেটর, আচ্ছা আচ্ছা ওখানে পড়ে ফেলছি আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে তো হইলোই। বাকি এখানে আছে তোমার ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এটা এটা আরেকটু কঠিন। এটা দেখাইতে গেলে আরো ধরো কঠিন যে হলেই তো ভয় লাগে স্যার। হ্যাঁ, এমনিতে স্যার নাকা নিজে বাড়ি খাইতেছি, এরপরে স্যার যদি বলেন কঠিন। বুঝলাম না কি বললা। এখানে এই বইয়ে ছিল এটা, এটা না, বইয়ে রাখছে। এই বইয়ের অবস্থা হচ্ছে খুবই বাজে একটা অবস্থা আর কি। স্যার বুকমার্ক করে রাখেন, তাহলে পরবর্তীতে পাইতে সুবিধা হবে। বইয়ের কোনো নাম্বারে কোনো ছিড়িবিড়ি নাই আর কি। যাক, স্যার আপনি দিতে পারবেন স্যার, যেটা যেটা দরকার ওটা মার্ক করে রাখলেই পরবর্তীতে সূচিপত্র আচ্ছা পেজে দেখে নিতে পারবেন। আচ্ছা, এই এই যে সার্কিট যেটা দেখতেছো, এই সার্কিটটা আসলে হচ্ছে তোমার একটা ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর হিসেবে কাজ করে আর কি। এটা অনেকগুলা ভাগ ছিল, আর আমি ভাবছিলাম যে এটা আপাতত সিলেবাস থেকে বাদ দিই তাহলে। স্যার দিলে তো ভালো হয়েছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে জাস্ট এখানে একটা ভোল্টেজ থাকবে, যে ভোল্টেজটা দিয়ে হচ্ছে আমি এটার ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারবো কি, এই মানে এই কাজ আর কি। সটুথ ওয়েভ জেনারেট করে, তো সেটার হচ্ছে তোমার ভোল্টেজটা দিয়ে এখানে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি আর কি। আচ্ছা, দেখি যদি আমি অন্য কোনো ভালো টিউটোরিয়াল পাই তাহলে তোমাদেরকে হয়তো শেয়ার করে দিব, জাস্ট দেখলে, বা ভিডিও যদি পাই তাহলে তোমাদেরকে হয়তো শেয়ার করে দিব, দেখলে হয়তো পারবো আর কি। ঠিক আছে, তাহলে এই হলো আচ্ছা, মোটামুটি আমার। ফুশন প্যাটার্নটা সম্পর্কে একটু আলোচনা